দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ময়নুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী দ্য পাওয়ার অফ স্যাটায়ার। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 5 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী দ্য ট্রান্সলেটার্স। প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। ও আচ্ছা, মানে পায়লাপুরে নিয়ে বিল্লু আর নাসিরের মধ্যে ক্যাচাল অলরেডি লেগে গেছে। ব্যাডমিন্টনের এই সিজনটা শেষ হওয়ার আগেই এই বিষয়টা মিটাইতে হলো। কি রে, তুই হাসতেছিস? তুই ডরাইতেছিস? ভয় পেও না, ভয় পেও না, আমরা আছি তো। আরে ভয় পাইতেছি না, আমি আসতেছি টেনশন হইতাছে। টেনশন করো না, আমরা আছি তো। তুই আর চিনোস, তুই যে হারামি। তুই গেলি কেন রুমের তে রাত্রেবেলা? কি কইতাম না? আরে কইস না, এখন তো কইতো না যে শুনতো না। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তোমায় আমি পাইলাম না রে, তাতে কোনো দুঃখ নাই, পাইল যে জন রাইখো তারে, দিয়া সুখ পুরোটা। তোমায় আমি পাইলাম না রে, তাতে কোনো দুঃখ নাই, পাইল যে জন রাইখো তারে, দিয়া সুখ পুরোটা। তোমার বিচার চাই না আমি, আমার বিচার শুধু চাই। বোকার মতো বিশ্বাস কেন করেছিলাম যে তোমার, করেছিলাম যে তোমার। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। জুথি, তুই এভাবে কথা বললে তো আমি কষ্ট পাই। বাবা, তুমিও যখন ফুপির কথা মতো আমার কনসার্ন ছাড়া নিজের মতো করে ডিসিশন নিয়ে আমাকে ফোর্স করতে থাকো, তাতে আমিও কষ্ট পাই বাবা। জুথি, তোর বাবা যেটা বলছে মেনে নে না। মা, এটা সম্ভব না। আমি ফুপির ঘরে বউ হতে পারবো না। যে ফুপি মিন্টু ভাইয়ের মতো এরকম একটা ভালো মানুষকে সন্দেহ করে চড় মারতে পারে, যে ফুপি 25টা বছর নিজের আপন ভাইকে ভুলে থাকতে পারে, সে এখন এসে ভালো মানুষই দেখাইলো আর আমি তার কথা মতো গলে যাব? সেটা সম্ভব না মা। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভি নিমন্ত্রণে, এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। গানের সাথে এখন তো বেশ একটু ভালোই ব্যস্ত সময় পার করছেন এবং খুব সম্প্রতি আমরা আপনার একটি গান পেয়েছি যেটার লিরিক লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি ভাই। কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? আসলে জঙ্গি ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, যেটা হচ্ছে আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমার অসম্ভব পছন্দের লিরিসিস্ট জঙ্গি ভাই, এবং ওনার সাথে কাজ করতে পারা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সবকিছু মিলিয়ে এই গানটা বেশ অনেকদিন ধরেই করছিলাম, মানে আমার কাছে লিরিকটা ছিল বেশ কিছুদিন ধরেই। পরে এই ঈদের পর গানটা রিলিজ করা হয়।
তো এখন পর্যন্ত সারা পেয়েছি খুব ভালো, এবং গানটা করেও থাকে না, কিছু গান করবার পর নিজের মধ্যে একটা তৃপ্তি কাজ করে। তো এই গানটার ক্ষেত্রে সেটা হয়েছে। সম্পূর্ণ তৃপ্তি তো আসলে কোনো আর্টিস্টই মনে না, এটা হওয়ার আগ পর্যন্ত হয়, রিলিজ হয়ে গেলে তখন আবার যেটা হয় মানে কি আমার ক্ষেত্রে যেটা হয়, গানটা রিলিজের সময় আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করে, যখন মনে হয় হ্যাঁ আমি স্যাটিসফাইড, তখনই আমি গানটা রিলিজ করি। কিন্তু রিলিজটা যেটা হয়, রিলিজটা হয়ে গেলেই এটা এরকম করা যেত, এটা আরেকটু এরকম হলে ভালো হতো, এরকম হয়। এই যে আপনি যেমনটি বলছিলেন যে 90 দশকের যে মানুষগুলো ছিল যারা আসলে ওই সময়টাতে শ্রোতা ছিল, শহীদ মাহমুদ জঙ্গি ভাই আসলে তাদের মানে অন্যতম থাকে না কিছু মানুষ, হ্যাঁ আমরা যে কভার স্লিপ পড়তাম সব সময় ক্যাসেট স্বপ্ন থাকে। তো ওইটা আপনি যখন নিজে সঙ্গীতায়োজনের কাজটি করতে গেছেন, ওইটা একটু প্রেসার ক্রিয়েট করেছে কিনা আপনার মধ্যে? না, আমার কাছে সেটা হয় না, কারণ জঙ্গি ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে আসলে সম্পর্কটা খুবই কি বলবো কাছাকাছি। তো যেটা হয়, ভাইয়ের সাথে এমনিতে অনেক আড্ডা হয়, অনেক ধরনের বিষয় নিয়ে আলাপ হয়। আমি শুধু ওনার গানের ক্ষেত্রে না, মানে আমি অন্যান্য গান করলেও যেটা হয়, আমি যে কয়জনের সাথে শেয়ার করি যে ভাইয়া নতুন একটা গান করেছি শুনে দেখেন, বা ভাই লিরিকটা লিখলাম একটু পড়ে দেখেন, তো জঙ্গি ভাই ইজ ওয়ান অফ দেম। জঙ্গি ভাই, বিশ্বদা, আমি খুবই ভাগ্যবান যে ওনাদের কাছে আমি এইভাবে এই অ্যাক্সেসটা আমার আছে। সো ওই যে টেনশনটা ঠিক যে কাজ করে তা না, কিন্তু একটা অন্যরকম দায়বদ্ধতা তো কাজ করেই, কারণ ওনারা ভালোবেসে যে বিশ্বাসটা রেখে আমাকে কাজটা দেন, শেষ পর্যন্ত আমি সেটা তাদের সেই আস্থাটা রাখতে পারলাম কিনা সেটা তো একটা বিষয় থাকেই। মানে কাজটা ওই স্ট্যান্ডার্ড পর্যন্ত আমি পৌঁছতে পারলাম কিনা সেটা একটা টেনশন থাকে। সাধারণত আমরা দেখি যে আপনি গান লেখা এবং সুর করা দুটো একসাথে আপনি নিজেরটা নিজেই করে থাকেন, কিন্তু অন্য কারোর গান নিজে যখন সুর করতে যান সেটা আলাদা হয়, বা সেটা কি ফিল দেয় আপনাকে? সেটা যেটা হয় সেটা একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়, কারণ আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন লিখে সুর করি আমি কিন্তু আলাদা করে লিখি এরপরে সুর করি বিষয়টা তা না, আমি একবারেই একসাথেই করি। কিন্তু অন্যের লিরিক শুরু করবার ক্ষেত্রে যেটা হয়, লিরিকটা আমার সামনে থাকে, ফলে আমার সামনে একটা গল্প থাকে, আমি সেই গল্পটাকে ধরবার চেষ্টা করি, ফলে সেই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। তো একদিক দিয়ে ভালোই লাগে, কারণ একই ধরনের কাজ করার চাইতে নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। তো সেক্ষেত্রে আসলে অন্যের লিরিকেও বেশ কিছু শুরু করা হয়েছে, সেটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স, মানে এটা একটা আলাদা ডায়নামিক্স ক্রিয়েট করে, তাই না? আমরা গানটা শুনবো, একটু দুটো লাইন করতে পারি আমি। আসলে কিছুই তেমন বদলায় না, তুই যেদিনে প্রথম প্রেমে পড়লি সেদিনও নিয়ম মেনে বয়েছিল কর্ণফুলি, আবার যেদিনে প্রেম ভাঙলি একই সাথে বয়েছিল পদ্মা, মেঘনা, যমুনা। আসলে কিছুই তেমন বদলায় না, আসলে কিছুই তেমন বদলায় না। গানের কথাগুলো এত সুন্দর, কিছুই বদলায় না গানের নাম। আসলেই আপনি এত জীবনধর্মী গান সবসময় গেয়ে থাকেন, নিজেও যখন গান লিখতে যান তখন আমরা দেখেছি খুব জীবনধর্মী গান। কিভাবে পান এই ইন্সপিরেশনগুলো? আসলে জীবনের বেড়াতে আমরা কেউ না, আর যেটা হয় এক একটা গান তো এক একটা দৃশ্যকল্প, সেটা প্রেমের গান হোক, সেটা দ্রোহের গান হোক, তো এটা খুব স্বাভাবিকভাবেই আসে। আমি যে আলাদা করে ভেবে চিন্তে করি তা না, আমি স্বতঃস্ফূর্তভাবে যা আমার ভেতর থেকে আসে আমি সে ধরনের গানই করি। এটা খুব একটা প্ল্যান করে করা না যে আমি এই ধরনের গান করতে চাই, ইটস নট লাইক দ্যাট। শিল্পীদের নাকি কষ্ট থেকে অনেক কিছু আসে, যে কষ্ট পেলে অনেক ভালো ভালো গান আসে যেটা মানুষকে অনেক বেশি কানেক্ট করে, সেরকম কিছু কি হয় কিনা যে যখন খুব বেশি কষ্ট থাকেন? আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ব্যক্তিগতভাবে ইমোশনালি খুব ইনভলভড থাকলে আমার কোনো আর্ট ক্রিয়েট করা হয় না। আচ্ছা, আমি যখন অসম্ভবভাবে নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ থাকি তখন আসলে আমি কিছুই ক্রিয়েট করি না ইউজুয়ালি। একটা দুটা তো এক্সেপশন আছে। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার জীবনের এই যে নানান ধরনের অলিগলিতে যে অভিজ্ঞতা, সেগুলি কোনো না কোনো সময় হয়তো আমার গানে আসে, কিন্তু এটা হয় না যে আমি এখন দারুণ কষ্টে আছি বলে আমি দারুণ কষ্টের গান করলাম। এরকম অনেক আছে, আমি দারুণ আনন্দে আছি দারুণ দুঃখের গান করছি, বা আসলে আমি ভালো নাই দারুণ আনন্দের গান করছি, দুটোই হয়। তো সেটা আসলে জীবন থেকে নেয়া বিভিন্ন অভিজ্ঞতা এবং আমার যে দেখা এবং আমার যে কল্পনা, দুটোর মিশ্রণে আসলে গানটা তৈরি হয়। লেখালেখির ব্যস্ততা এখন কেমন? বই লেখা হচ্ছে? লেখালেখি এখন যেটা, আমি জঙ্গি ভাইয়ের বায়োগ্রাফি লিখছি, আশা করছি এটা এবছরই আসবে, বইমেলার জন্য অপেক্ষা করব না।
এর আগে 3টি বায়োগ্রাফি আপনি লিখেছেন আমি এর আগে আমি বিশ্বদারটা করেছি, সঞ্জীব দারটা করেছি, আর বাচ্চু ভাইটা করেছি। এখন আমি কাজ করছি জঙ্গি ভাইটা নিয়ে। এটা বইটার নাম জীবনী নয়। আচ্ছা, এটা আশা করছি এই বছরই আসবে। আর আগামী বই মেলে আশা করছি, আমি ওই কাজটা বেশ অনেক দূর এগিয়ে গেছে। নচিদার বায়োগ্রাফিটা আমি লিখছি, ওটার নাম এই বেশ ভালো আছি। ওটা আশা করছি ফেব্রুয়ারিতে। কোথাও না কোথাও গিয়ে এই বায়োগ্রাফি লেখা খুব কঠিন বলে মনে হয় না? মানে একটা মানুষের জীবনে প্রচুর প্রচুর গল্প, এই গল্পগুলো লিপিবদ্ধ করা একটি বইয়ের মধ্যে, এটা কি কঠিন লাগে, চ্যালেঞ্জিং লাগে? কঠিন, চ্যালেঞ্জিং তো বটেই, কিন্তু আমার কাছে কঠিন মনে হয় না, কারণ আমি আসলে আনন্দের ভেতর দিয়ে যাই। এবং আমি সাধারণত এখন পর্যন্ত আমি তাদের কাজই করেছি, তাদের সাথেই কাজ করি বা তাদের নিয়েই কাজ করি যাদেরকে আমি ধারণ করি বা যাদেরকে আমি ওন করি। তো সেক্ষেত্রে আমার ওই কষ্টটা হয় না, কারণ আমি আসলে ওনাদের ওই যাত্রাগুলি দেখে এসেছি কিছু ক্ষেত্রে, এবং ওনাদের সাথে কথা বলে যখন ওনাদের জীবনের ভেতরে ঢোকার চেষ্টা করি, তখন ওটা বরং আমাকে অনেক কি বলবো, এক ধরনের আনন্দ যেমন দেয়, এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, অনেক পেছনের গল্প জানা যায়। তো সেই জায়গা থেকে আমি আসলে জিনিসটা এনজয় করি। চ্যালেঞ্জিং অবশ্যই, কারণ ওই জায়গা থেকে কিন্তু এই যে জঙ্গি ভাইয়ের বইটার নাম কিন্তু এই জায়গা থেকে খুব মজা করে, যে একদিন আমি আর ভাই আলাপ করছেন, ভাই বইয়ের নাম কি দিব, আমি বললাম ভাই জীবনে কি আসলে পুরাটা লেখা যায়, জীবনে কি একটা বইয়ে উঠে আসে? বললাম সেটা কি তো আসলে আসে না, বইয়ের নাম দিয়ে দাও জীবনী নয়। এটা ভাইয়ার দেয় নাম, বললো নাম দিয়ে দাও জীবনী নয়, কারণ মানুষ যদি মনে করে এটার ভিতরে পুরো জীবন আছে, এটাই জীবনী, ব্যাপারটা তা না, জীবনের গল্প কিন্তু এটা জীবনী নয়। তো সেরকম আসলে তো ধরেন এরকম মানুষ যারা আছেন, তাদের একটা 100-200 পৃষ্ঠার বইয়ে তো তাদের পুরো জীবন বা তাদের কাজ তুলে ধরা সম্ভব না, কিন্তু এক ধরনের ডকুমেন্টেশন করার প্রয়াস থেকেই আসলে আমার এই ধরনের কাজগুলো করা। বাংলাদেশে এই ধরনের কাজ একেবারেই হয়নি এর আগে, যেটা হওয়া উচিত। যেমন আমরা কিন্তু আমার এটা হয়েছে যখন আমি প্রচুর ওই নন ফিকশন যখন পড়া শুরু করলাম, আমি বব ডিলান পড়ছি, আমি ক্ল্যাপটন পড়ছি, আমি জন ডেনভার পড়ছি, আমি চাইলে জন লেনন পড়তে পারছি, কিন্তু আমি তখন চাইলেই বাচ্চু ভাইয়ের বায়ো পাচ্ছি না, আমি চাইলেই আজম ভাইকে নিয়ে কোনো লেখা পাচ্ছি না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের কাজ করা উচিত। তখন আমি বিশ্বদাকে অ্যাপ্রোচ করলাম, বিশ্বদা রাজি হলেন, বিশ্বদার বইটা প্রথম করলাম। তারপর বাচ্চু ভাইয়ার সঞ্জীব দারটা আসলে স্মৃতিকথন, কারণ ওনারা যেহেতু বেঁচে নাই, ওনাদের খুব কাছের 10-12 জন মানুষের স্মৃতি কথায় তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি যেটা চেষ্টা করছি শেষে গিয়ে ওনাদের ডিসোগ্রাফিটা রাখা, ওনাদের গানের যেই তালিকা, গানের কে লিখেছেন, শুরু করেছেন, একটা ডকুমেন্টেশন যাতে একটা থাকে না, 10, 20, 30, 50 বছর পর গিয়ে যাতে একটা ছেলে আয়ুব বাচ্চুর বইটা খুললে তার গাওয়া ওই 600 গানের লিস্টটা পেয়ে যাবে। ওটা পেলে তার হয়তো খুঁজতে সুবিধা হবে, কারণ এখন কিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে সবকিছু। হোপফুলি তখন সে গিয়ে আচ্ছা এই মেয়ে গানটা নিয়াজ আহমেদ অংশের লেখা, সার্চ দিল, সে সার্চ দিয়ে হয়তো সেই গানটা দেখতে পেল বা শুনতে পেল তখন। তো সেই জায়গায় একটু কাজ করবার ইচ্ছে থেকেই করা। দুর্দান্ত একটা উদ্যোগ আপনার, একটা আমার কাছে যেটা মনে হয়। কখনো নিজের জীবনী নিয়ে বই লিখতে ইচ্ছে করেছে কিনা? আমি জানি না, এখন হয়তো এত অন্যদের কাজ করছি, তো আমার নিজের জীবনী লেখার শুরু করবার সময় মনে হয় নাই। তবে এটাই আমার ইচ্ছা আছে, আমার জীবনটা আমি নিজেই লিখে যেতে চাই। হয়তো যদি ব্যাটা বলে মিলে যায় লিখে ফেলবো। আর একটি গান শুনি আমরা। আচ্ছা, আমি যে গানটা গেতে চাই এটা একদম নতুন গান। আমি আমার অ্যালবাম করছি, সেই অ্যালবাম থেকে গান। চেনা পথ, চেনা গান, চেনা কবিতা, হঠাৎ অচেনা যেন সবিতা। চেনা পথ, চেনা গান, চেনা কবিতা, হঠাৎ অচেনা যেন সবিতা। ভুলে যত অভিমান, ছিঁড়ে যত পিছুটান, ভুলে গেলে স্বপ্ন ছবিটা। ভালোবাসা ভুলে যেতে একটুও বাঁধেনি তোমার, তোমাকে ভুলতে আর একটু সময় লাগবে আমার। ভালোবাসা ভুলে যেতে একটুও বাঁধেনি তোমার, তোমাকে ভুলতে আর একটু সময় লাগবে আমার। ভীষণ সুন্দর। কাজী মুয়েদ শাহরিয়ার সিরাজ জয়, এটা আপনার পুরো নাম, এবং সেখান থেকে জয় শাহরিয়ার এসেছে। নামটা কেন ছোট করা হলো?
এত বড় নামে আসলে মানুষের ডাকতে স্টেজ অসুবিধা। নেম তো আসলে এত বড় হওয়া সম্ভব না, ডাকা কষ্ট। আর আমি তো সারা জীবন ওই যে আমার বিভিন্ন পরীক্ষা পূরণ করতে 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 বিরক্ত, তো যেটা হয় সেই জন্যই একটা সময় এসে মনে হয় যে আমাকে যদি জয় নামই সবাই ডাকে, আমার ডাক নাম। তো আমার প্রথম 2 অ্যালবাম কিন্তু শুধু জয় নামেই ছিল। আচ্ছা, পরে এটা ঠিক করলাম যে আসলে শুধু ডাক নামটা দিয়ে পরিচিত হওয়াটার চাইতে আরেকটু বড় হওয়া দরকার, যদি একটা টাইটেল সবার সাথে থাকে। তখন আমি বেছে নিলাম শাহরিয়ারটা। এটা বেছে নেওয়ার একটা কারণ আছে। কি কারণ সেটা? দুটো কারণ। প্রথম কারণ শুনতে সুন্দর, হ্যাঁ, যে আমার যেমন আমি কাজী জয় হতে পারতো, আমার বাবার নাম সিরাজ, সেখান থেকে সিরাজ জয় সিরাজ, জয় শাহরিয়ারটা শুনতে সুন্দর, সেই জায়গা থেকে জয় শাহরিয়ার নেয়া। আর দ্বিতীয় কারণ, আমার এই নামের যে অংশগুলো, সিরাজ আমার বাবার নাম, শাহরিয়া আমার মায়ের নাম, সেখান থেকে শাহরিয়ার। আমি তখন মায়ের নামটা বেছে নিচ্ছি কারণ আমাদের দেশে আমরা সাধারণত একটা কালচারের বড় হয়েছি যে বাবার নাম থাকে, তো ওয়াই নট মায়ের নাম। তো সেই জায়গা থেকে আলটিমেটলি আমি শাহরিয়ারটা বেছে নিই। আমি না হয় আমার মায়ের নাম নিয়েই পরিচিত হলাম, এবং এতে আসলে একটা থাকে না যে ওই জায়গা থেকে একটা অনুভূতি বা আবেগ কাজ করে। নামটা কে রেখেছিলেন? আমার বাবা, এবং আমার জয় নামটা আমার বাবার রাখা। আমার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিলেন, সেই জায়গা থেকে জয় নামটাই তো আমার বাবা মা মিলেই রাখা। এটা হচ্ছে মুঈদ, হচ্ছে আল্লাহর 99 নাম, তার একটা নাম মুঈদু থেকে মুঈদ, ওটার মানে হচ্ছে প্রত্যাবর্তনকারী। আচ্ছা, আমার পুরো নামের মিনিং হচ্ছে আমি আমার বাবা মায়ের প্রত্যাবর্তনকারী। বাহ, সুন্দর নাম। বাবা নাকি মা, কে সব থেকে বেশি প্রভাব ফেলেছে আপনার জীবনে? দুজনেই আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমার স্পেসিফিক ভাবে যদি বলি, আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছে? দুজনের চিন্তা ভাবনাই আমার, কারণ আমার বাবা মা দুজনেই খুবই স্বাধীনচেতা এবং খুবই উদার মানসিকতার মানুষ। আমি ওনাদের দেখে বড় হয়েছি, এবং আমি ওনাদেরকে দেখেই আমার যে জীবনবোধ, আমি যে এভাবে গান নিয়ে এই শহরে জীবনটা কাটিয়ে দেবার সাহস করেছি, এটা আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। আমার বাবা সাংবাদিক ছিলেন, আমার মা একজন শিক্ষিকা ছিলেন কলেজের। সো ওনারা খুব সহজভাবে জীবনটা যাপন করেছেন, এবং আমি দেখেছি আমার বাবা মার মধ্যে কখনোই ওই তাড়নাটা নাই, আমার এটা লাগবে ওটা লাগবে, বাড়ি গাড়ি, মানে মিনিমালিস্ট আর কি বলা যেতে পারে। কিন্তু ওনারা কি করেছেন, আমাদেরকে বই কিনে দিয়েছেন, আমাদেরকে গান শিখিয়েছেন, ছবি আঁকতে নিয়ে গেছেন, হয়তো একটা ভালো সিনেমা দেখিয়েছেন। তো মানে আমার ওই জীবনবোধটা আমার বাবা মার কাছ থেকেই পাওয়া। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় রোল প্লে করেছে আপনার এই গায়ক জীবনের ক্ষেত্রে, সেটা কিরকম? ওই স্মৃতিগুলো কেমন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, আমি যেহেতু গান বানাই, একজন শিল্পীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে জীবনকে অনুভব করা, একদম অনেক ধরনের জীবনকে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জীবনটাকে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো শহরের সবচেয়ে বড় লোক ছেলেটা বিশাল গাড়ি চালিয়ে যেমন আসছে, আবার আরেকটা ছেলে একদম হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চল থেকে এসছে, যার হয়তো মাসের 20 তারিখের পর বাকি 10 দিনের লাঞ্চ করার টাকাটাই নাই। এরা সবাই আমার বন্ধু, এরা সবাই আমার ভাই, হয় বড় ভাই ছোট ভাই। এই যে জীবনের অনেকগুলো বাঁক দেখা, অনেক ধরনের জীবন দেখা, সেটা অবশ্যই যে কোনো মানুষের জীবন বোধ তৈরিতে অনেক ভূমিকা রাখে, এবং শিল্পীদের ক্ষেত্রে তো বটেই। অনেক গড়া, অনেক ভাঙা দেখেছি, অনেক ভালোবাসা, অনেক ধরনের ঘৃণা, সবকিছুই দেখা যায়। তো সেই জায়গা থেকে অনেক স্ট্রাগল, অনেক আনন্দ, অনেক দুঃখ। আবার আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে যদি বলি, সবসময় কি বলবো, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনযাপনেরও তো একটা বড় জায়গা জুড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সব কিছু মিলে ইট ওয়াজ এ ব্লেসিং ফর মি, যে বিং অ্যান আর্টিস্ট, ঢাকা ভার্সিটির ওই জীবনটা আমার জন্য অনেক অনেক আশীর্বাদ স্বরূপ আর কি। প্রত্যেকটা মানুষেরই, বিশেষ করে শিল্পীদের, মানে কোনো একটা স্ট্রেংথ থাকে, আবার উইকনেস থাকে। এটা আমরা মানুষ হিসেবে সেলফ অ্যাসেসমেন্টের জায়গা থেকে ফিল করতে পারি। আপনার কাছে কি মনে হয়, মানে জয় শাহরিয়ারের সব থেকে স্ট্রেংথ জায়গাটা কি এবং উইকনেসটা কি? আমার স্ট্রেংথ খুব সম্ভবত আমি আমার লিমিটেশনসটা বুঝি। ওকে, পরিমিতিবোধ। হ্যাঁ, আমি কি পারি না সেটা আমি জানি, বা আমার কোনটা আমার হচ্ছে না, হয় না, সেটা থেকে আমি ততটুকুই করি যতটুকু আমি পারি। আর উইকনেস তো অনেক, আমি আরো ভালো বাজাতে পারতাম, আরো ভালো গাইতে পারতাম। আর যদি আমি বিং এ প্রফেশনাল মিউজিশিয়ান বলি, মেবি আমার উইকনেস, আমি কখনোই ট্রেন্ডটা ধরার
চেষ্টা করি নাই বা পারি নাই, এবং সেই জায়গার জন্যই হয়তো আপনার নিজের স্বকীয়তাটা তৈরি করতে পেরেছেন হয়তো। কিন্তু বিং এ প্রফেশনাল হয়তো ওটা কিছু ক্ষেত্রে এটা উইকনেস। ভীষণ ভালো লাগলো জয় ভাই, আসলে আপনার সাথে কথা বলতে গেলে কথা শেষ হবে না, কারণ আমার জীবনবোধের কথা শুনতে ভীষণ ভালো লাগে এবং আপনার মধ্যে দুর্দান্ত রকমের একটা জীবনবোধ আছে, যেটা আমরা কিছুটা করে চেষ্টা করি তুলে আনবার ক্ষেত্রে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আরো একটি গান শুনবো। আমি নতুন গানই, আমি যদি অ্যালবাম কাজ করছি, আশা করছি সেপ্টেম্বরে আমার অ্যালবাম আসবে। এটা আমার 5ম স্টুডিও অ্যালবাম। এটা এই শহরের গান। আমরা যারা এই শহরে বড় হয়েছি 90-এর দশকে, তারা রিলেট করতে পারবো, কারণ অনেক কিছু বদলে গেছে আমাদের চোখের সামনে। এই শহরের সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, এই শহরের সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, প্রিয় নীল আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়, তবু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, তবু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, তবু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়। খুব সুন্দর, অনেক অনেক ভালো থাকুন, সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।